নমস্কার দর্শক বন্ধুরা। গত মে মাসের 1 তারিখে আমরা একটি নিউজ করেছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের উত্থান কি, কিভাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তা মলয় পীঠ তিনি একটা সময় পশ্চিমবাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা হয়েছিলেন, ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা হয়েছিলেন, সেটা বিগত মে মাসের 1 তারিখে আমরা এই নিউজ টেলিকাস্ট করেছিলাম। এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ বর্তমানে ত্রিপুরাতে গড়ে উঠছে, তার আর একটা ব্রাঞ্চ। এবং সম্প্রতি তিনি বাংলার নর্থ বেঙ্গলের দিকে শিলিগুড়িতে কোথাও একটা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরও একটা শাখা ওপেন করছে বলে সেখানকার কর্মীরা আমাকে জানিয়েছিলেন। কিন্তু কিসের টাকায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ? আমরা কিন্তু পরিষ্কার বলেছিলাম যে গরু পাচারের টাকা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছে, এমনটাই অভিযোগ উঠেছিল। আর এই অভিযোগ আমার একবারের জন্যও না, বা নিউজ ভ্যানগার্ডের একবারের জন্যও না। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে গরু পাচারের টাকায়, খোদ অভিযোগ করেছিলেন বাংলার বিজেপি নেতারা। এবং বাংলার বিজেপি নেতারা অলি গলিতে এই আওয়াজ তুলেছিলেন মলয় পীঠকে নিয়ে। কিন্তু কোনো এক কারণে কিছুদিন বাদে হীরক রাজার দেশের মতো ভ্যানিশ হয়ে যান বাংলার রাজনীতির মঞ্চ থেকে, বীরভূমের মানচিত্র থেকে মলয় পীঠ। অনেকেই হয়তো বুঝতে পারেনি সেই সময় মলয় পীঠ কোথায় গিয়েছিল। বাংলার বহু বিজেপি নেতারা মনে করেছিলেন সিবিআই এবং ইডির সাঁড়াশি আক্রমণে মলয় পীঠ ঘরে ঢুকে গেছে। কারণ সেই সময়তে বাংলাতে প্রত্যেক দিন মলয় পীঠকে হাজিরা দিতে হতো বীরভূমের অস্থায়ী ক্যাম্পে, হাজিরা দিতে হতো কলকাতায় সিজিও কমপ্লেক্সে, হাজিরা দিতে হতো নিজাম প্যালেসে যেখানে সিবিআই ইডির দপ্তর, এরপর হাজিরা দিতে হতো তাকে দিল্লিতে, বহুবার তাকে দিল্লিতে ইডির দপ্তরে তাকে হাজিরা দিতে হয়েছে। হয়তো তিনি দিল্লিতেই রয়েছেন, এমনটাই বাংলার বহু মানুষ ভেবেছিলেন, খোদ বীরভূমের বিজেপি নেতারাও তেমনটা ধরে নিয়েছিলেন। কিন্তু না, এই সুচরু মলয় পীঠ একটি বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, সেইখানে এসে আস্তানা গড়লেন এবং এখানেও শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য তিনি দৌড়ঝাঁপ করছেন এবং বিল্ডিং প্রায় শেষের পথে। কিন্তু সেদিনকার যে আমাদের অভিযোগ, সেই অভিযোগকে আজকে কার্যত মান্যতা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। শুধু তাই না, তিনি রাজ্যের বিরোধী দলনেতা। একদিকে শুভেন্দু অধিকারী চিৎকার করছেন গরু পাচারের টাকা নিয়ে, অন্যদিকে আজকে দেখা গেল যে সিপিআইএম নেতা বা সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনিও পদাধিকার বলে রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আজকে এ রাজ্যের বুকে মলয় পীঠকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। যে মন্তব্য কয়েকদিন আগেই মে মাসের 1 তারিখে নিউজ ভ্যানগার্ডের এই স্টুডিওতে বসে আমি করেছিলাম, সেই মন্তব্যে তিনি করলেন। জানি না সেই মন্তব্য উনি কাকতালীয় করেছে না, ওনার সোর্স কি, যা উনি অভিযোগটা করেছিলেন সেই অভিযোগগুলো উনি ঠিক কোথা থেকে পেয়েছেন সেটা আমরা বলতে পারবো না। তবে তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা, এবং বিরোধী দলনেতার মুখ থেকে যখন তিনি এই কথা বলেছেন তখন অবশ্যই তিনি তার নিজের দায়িত্বে বলেছেন। এবার আমরা শুনে নেব যে মলয় পীঠ তিনি ঠিক কি অভিযোগ করলেন, আসুন শুনে নি। প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা, এটা হলো সর্বশেষ। আপনারা দেখেছেন এখানে এই কি জায়গাটা, এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে। এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন, এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেত
তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে, তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে। এবং ত্রিপুরা যে একটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ সাজসে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন, কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায় পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল, আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে, এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই, সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে। তো এটা খুব স্মুথলি মসৃণ ভাবে এই ঘটনাগুলি হচ্ছে, এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল, গুরুত্বপূর্ণ হসপিটাল, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো হসপিটাল, এটা তুলে দেওয়া, আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি। এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না। আমরা এই যে ঘটনাগুলি বললাম, যে কাজ খাদ্যের অভাব, তারপর এই ইয়েতে চাকুরির, একেবারেই শুনলেন আপনারা সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি ঠিক কি বললেন। এবং তিনি পরিষ্কার বললেন যে গরু পাচারের টাকা নাম না করে অনুব্রত মণ্ডলের দিকে কিন্তু তীর দিলেন, নাম না করে অনুব্রত মণ্ডলের দিকে তীর দিলেন। এবং অনুব্রত মণ্ডলের গরু পাচারের টাকাতেই যে এ রাজ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হচ্ছে সেইটা কার্যত প্রকারান্তরে সিপিএম এর রাজ্য সম্পাদক বুঝিয়ে দিলেন। এবং সিপিএম এর রাজ্য সম্পাদক দাবি করলেন বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং একটি বেসরকারি মেডিকেল কলেজের কর্তা কিভাবে একটি সরকারি হাসপাতালের দায়িত্ব পায় তা নিয়ে স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন করলেন। এবং তার প্রশ্ন করার সঙ্গে অনেকটাই যুক্তি রয়েছে বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে এই মলয় পীঠের সঙ্গে যে রাজ্যের প্রশাসনিক কিছু আমলারা জড়িয়ে পড়েছে, কার্যত তিনিও আজকে তার দপ্তরে বসে বোমা ফাটালেন। এবং এই কথাটাও কিন্তু আমরা একদিন বলেছিলাম যে রাজ্যের কিছু প্রশাসনিক কর্তা এবং রাজ্যের কিছু শাসক দলের কিছু হোমরা চোমরা নেতা তারা কিন্তু সরাসরি মলয় পীঠের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এবং মলয় পীঠ তাদেরকে নিয়েই এ রাজ্যের জমি কেনা থেকে আরম্ভ করে এ রাজ্যে একের পর এক তার ব্যবসা ইতিমধ্যেই বাড়িয়ে চলেছে। আমরা বলেছিলাম যে মলয় পীঠের আরো দুর্নীতি আমরা প্রকাশ করব, ভোটের জন্য হয়তো সেটা করতে পারিনি, ভোট মিটেছে অবশ্যই আমরা কয়েকদিনের মধ্যে হয়তো প্রস্তুতি নিচ্ছিলাম যে মলয় পীঠের আরো একটি বড় দুর্নীতি আমরা প্রকাশ করব, যেটা নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে। আর মামলা কে করেছেন? বিজেপির একজন প্রতিষ্ঠিত কলকাতার নেতাই, আমি এই মুহূর্তে তার নামটা বলছি না, বিজেপির একজন প্রতিষ্ঠিত নেতাই তিনি কলকাতা হাইকোর্টে মলয় পীঠের একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে মামলা করেছে। এবং কিভাবে কেন্দ্রীয় সরকারের টাকা আত্মসাৎ করেছে সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে একজন বিজেপি নেতা, শুধু নেতা নয়, তিনি বিজেপির যুব মোর্চার রাজ্যের মুখ ছিলেন, এখন আইনজীবীদের রাজ্যের মুখ,
নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বহু মামলা করেছেন এই বিজেপি নেতা। তিনিও ইতিমধ্যেই এই মলয় পিটের নামে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা ফাইল করেছেন, যে মামলা এখন বিচারাধীন বিষয়। আমি সেই মামলার প্রসঙ্গে যাচ্ছি না। একদিকে এই মলয় পিঠের বিরুদ্ধে লড়াই করছে বাংলার বিজেপি নেতারা, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, একের পর এক নেতারা লড়াই করছেন। আর ঠিক অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে এসে সুখে শান্তিতে কিভাবে ঘর করবেন তার প্ল্যানিং করছেন। এবার আমরা চলে যাব আরো একজন ব্যক্তির সঙ্গে, তার থেকে কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক এবং বীরভূমের স্থানীয় মানুষ অশোক দার সঙ্গে। আমরা অশোক দার সঙ্গে কথা বলে নেব, তার থেকে বোঝার চেষ্টা করব যে কিভাবে মলয় পিঠের মতো নেতারা বারবার রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে বেঁচে থাকেন এবং কিভাবে মাটি ব্যবহার করে, কোন মাটি কিভাবে ব্যবহার করে তাদের গুরুত্ব বাড়াতে হয়, সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক সমালোচক অশোক দাস। অশোক দা, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে স্বাগত। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি বহুদিন ধরে দেখেছেন। এই যে মলয় পিঠ, যে বীরভূমের মলয় পিঠকে দিয়ে একটা সময় আমরা যারা বাংলায় সাংবাদিকতা করেছি, সেই সময়তে যারা নিয়োগ দুর্নীতি কাণ্ডে রোজ অ্যাসাইনমেন্ট আমাদের অফিস থেকে দেওয়া হতো, সেই সময়তে মলয় পিঠ আমাদের একটা প্রতিদিনের সাবজেক্ট ছিল, যে মলয় পিঠকে কিভাবে জেরা করা হবে, কখন জেরা করা হবে, কোন কাগজ দিয়ে তাকে যেতে বলা হয়েছে। মলয় পিঠের সম্পর্কে কি জানেন সেটা যদি একবার আপনি বলেন প্রথমে। দেখুন, মলয় পিঠ সম্বন্ধে আমরা সাধারণ মানুষ যেটুকুন জানি সেটা হচ্ছে এই গরু পাচার কাণ্ডের যেসব কেস চলছে, সিবিআই ইডি যারা সব তদন্ত করছে, তো মলয় পিঠ তাতে একজন অভিযোগকারী। তো সেইটা সিবিআই কয়েকবার তাকে ডেকেছে, তার কথাবার্তা শুনেছে। তারপরে তার থেকে বড় কথা, যে এই গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার চক্রের যে মূল পান্ডা, সে তো ভারতবর্ষে নেই, সেই তো বাংলায় যে এই বীরভূমের সেই ব্যক্তি, সে তো একটা দ্বীপে যে আশ্রয় নিয়ে আছে। আজ পর্যন্ত ভারত সরকারের কাছে এমন কোনো ব্যবস্থা কি নেই সেই দ্বীপ থেকে তাকে নিয়ে আসার? আপনি বলবেন চুক্তি নেই, অমুক নেই, তমুক নেই, এসব ছেদো কথা। ভারত সরকার যদি মনে করে না জমের গর্ত থেকে তুলে নিয়ে চলে আসতে পারে, এটুকুন আপনারা বিশ্বাস করেন কি না করেন আমরা জানি। কারণ ভারতবর্ষের যেসব এই সিবিআই ইডি এসবের যেসব অফিসাররা আছেন, সেসব যোগ্যতা সম্পন্ন অফিসাররা আছেন, তারা অনেক কিছু করতে পারেন, আছে। কিন্তু তাদের যদি কাজটা করতে না দেওয়া হয়, পিছন থেকে রাজনৈতিক টানা হেঁচড়া চলে, তাহলে কি করে তারা কাজ করবেন? তাই এই মলয় পিঠ, আবার শুনতে পাচ্ছি এই মলয় পিঠ ত্রিপুরায় যে আশ্রয় নিয়েছে, ত্রিপুরায় মেডিকেল কলেজ তৈরি করছে। আরে এই যে ব্যক্তিদের এত বড় একটা অভিযোগ আছে, সেই ব্যক্তি চলে গেলেন ত্রিপুরায়। ত্রিপুরা কাদের রাজত্ব? ভারতীয় জনতা পার্টির রাজত্ব। দেখুন, এই ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর 3 টার্মের সরকার চলছে। আপনারা ভুলে যাচ্ছেন এই ভারতীয় জনতা পার্টির সরকার আর অটল বিহারী বাজপেয়ীর সরকার এক সরকার নয়। অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদী এক ব্যক্তি নন। অটল বিহারী বহু গুণ উপরে সেই ভারতবর্ষের জনগণের মাথার মানে কি বলা যায় চোখের মনিষে সেই অটল বিহারী বাজপেয়ী। কিন্তু নরেন্দ্র মোদী দিন যত যাচ্ছে তার গ্রাফ নিচের দিকে নামছে, এই নির্বাচনও দেখতে পেলেন। কারণ হচ্ছে আজকের আপনি পশ্চিমবঙ্গের কথাই বললেন, পশ্চিমবঙ্গের শিক্ষায় দুর্নীতি, 18 লাখ 20 লাখ টাকা নিয়ে মানুষের কাছ থেকে এই যে অযোগ্য লোকেদের চাকরি দিয়েছে। অশোক দা, 1 মিনিট আপনাকে থামাবো। যে অযোগ্য লোকেদের চাকরি নিয়ে কার্যত উত্তাল দেশ, সেই অযোগ্য চাকরি নিয়ে বারবার বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই এবছরের যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, একথা বললে হবে না। বীরভূমে গিয়ে খোদ গরু পাচার নিয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দুজনেই এরা আক্রমণ করেছিলেন, একবারও ভুলবো না। এক সেকেন্ড আমাকে অশোক দা 1 সেকেন্ড সময় দিন। অনুব্রত মণ্ডলের নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরম্ভ করে সবাই আক্রমণ করেছিল, একথাও অস্বীকার করা যাবে না।
তাহলে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডেও কিন্তু বারবার উঠে এসেছে এই মলয় পীঠের নাম। সেই মলয় পীঠ কিভাবে আবার মেডিকেল কলেজ বিজেপি শাসিত রাজ্যে করে সেটা কি ভেবে রেখেছেন? শুনুন, আমি তো এই জায়গাটাই বলছি যে শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত, আমাদের যে সংবিধান আছে সেই যৌথ তালিকাভুক্ত। তো বাঙালিদের মেরুদণ্ডকে ভেঙে দুমড়ে মুচড়ে যদি নিঃশেষিত করে দেওয়া একটা পঙ্গু জাতিতে পরিণত করে যায় তৃণমূল কংগ্রেস, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, তার জন্য দায়ী আজকের শিক্ষা ব্যবস্থা একেবারে চুরমার হয়ে গেছে। শিক্ষা দপ্তরের মন্ত্রীগুলো সব জেলে আছে, কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব নেই। এটা শিক্ষা ব্যবস্থা যৌথ তালিকাভুক্ত আছে। শুধু আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক আর আমাদের ছেলে ভোলানো কথা বলে যাওয়া হচ্ছে যে না হতো শাসন ব্যবস্থা ওতে তো আমরা হস্তক্ষেপ করতে পারবো না। এটা যদি উত্তরপ্রদেশে হতো আপনি হস্তক্ষেপ করতেন না, এটা যদি বিহারে হতো আপনি হস্তক্ষেপ করতে পারতেন না। না, এই ট্র্যাডিশন সমানে চলে এসছে যখন থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই কংগ্রেস, নেহেরু কংগ্রেস, মোহনদাস করমচাঁদের কংগ্রেস, এই কংগ্রেস জবে থেকে বাংলার উপরে এই অত্যাচার শুরু হয়েছে, যেদিন থেকে নেতাজি সুভাষচন্দ্র নির্বাচনে জেতা সত্ত্বেও তাকে কাজ করতে দেয়নি এই কংগ্রেস, সেই দিন থেকে বাংলার উপরে এই বঞ্চনা শুরু হয়েছে। পরবর্তীকালে আপনি দেখুন নেহেরু 1947 সাল, একটু বিষয়টাতে থাকুন প্লিজ। এক সেকেন্ড। 1947 সাল নেহেরু বসে মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে গল্প করছেন দিল্লিতে বসে, আর কলকাতায় আগুন জ্বলছে, সুরাবর্তীর নির্দেশে আগুন জ্বলছে পুলিশকে স্ট্যান্ড বাই করে রেখে। ঠিক তেমনি ভাবে তদ্রুপ ভাবে 1977 সালে মরিচ ছাপির সেই সুবাস্তু মানুষগুলোকে হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে কমিউনিস্টের জ্যোতি বসুর সরকার। তখনও মোরারজি দেশের সরকার, সেই মোরারজি ভাই চুপ করে বসে আছে। অত তার দলের প্রফুল্ল সেন আভা মাইতি সমগ্র আন্দোলন করে যাচ্ছেন, একটু কথা বলেননি। আজকেও ঠিক সেম অবস্থা। আজকে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের এখানে আন্দোলন করে যাচ্ছে। এখানে নরেন্দ্র মোদী সরকার মৌনতা অবলম্বন করেছেন, তার জন্যই এত অনাসৃষ্টির কারবার এখানে হতে পারছে। ভারতবর্ষের সংবিধানে অনেক পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে, কিন্তু পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কোথা থেকে হবে? আজকের ওই দিল্লির প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে যদি অ্যারেস্ট করা যায় সামান্য মদের ঘোটালার জন্য, আর ওখানে যে জমির ঘোটালার জন্য যদি ঝাড়খণ্ডে তাকে ধরা হয়, আর এখানে তো ঘোটালার 100টা ঘোটালা আছে, সেই ঘোটালার তদন্তগুলো ইডি এবং সিবিআই ভাঙা চাপা দেওয়ার যে একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে সেটা হাইকোর্ট পর্যন্ত সেটা বলছে। সেই জায়গাটা কোনো দায়িত্ব নেই, প্রধানমন্ত্রীর কোনো দায়িত্ব নেই, তার দপ্তরের আন্ডারে ইডি এবং সিবিআই। তাহলে এটা একটা কি রাজত্ব চলছে বাংলাকে ধ্বংস করার জন্য, সেটা আপনারা সাংবাদিক অশোকদা, শুভেন্দু অধিকারী যদি জানেন যে শুভেন্দু অধিকারী বারবার মলয় পীঠের কথা বলে এসছে, যে শুভেন্দু অধিকারী বারবার এই মলয় পীঠের নামে একাধিকবার অভিযোগ এনেছেন, সেই শুভেন্দু অধিকারী যদি জানেন যে মলয় পীঠ এখন ত্রিপুরাতে বিজেপি শাসিত রাজ্যে, কি বলবেন শুভেন্দু অধিকারী? তার বলার কি কোনো মুখ থাকবে? বাংলার বিজেপি নেতাদের কি বলার কোনো মুখ থাকবে? এই জন্যই তো বাংলায় আজকের বাংলার মানুষ বিজেপিকে কেন গ্রহণ করছে না? বিজেপিকে এই জন্যই গ্রহণ করছে না, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার যদি সঠিক পদক্ষেপ এই 5 বছর অন্তত নিত, এই শেষ 5 বছরে যদি ঠিকভাবে নিত, তাহলে বাংলার এই মানুষগুলোর এই দুর্ভোগ, এই দুর্দশা অনেকটা নিরসন করতে পারতো। তারা তো নিচ্ছে না। কারণ একটা আপনার উদাহরণ দিই, যেভাবে নীতিশ কুমার আজকে যে ইন্ডিয়া না হলেও তিনি মহাজোট তৈরি করেছিলেন, ইন্ডিয়া নামের তার বিরোধিতা ছিল, আর সেই জোটটাকে ভেঙে দিয়েছেন মমতা ব্যানার্জি। একবারে শেষ লট দিয়েছে। একটা ছোট্ট প্রশ্ন করব, নরেন্দ্র মোদী সব থেকে মিত্রকে মমতা ব্যানার্জি না অন্য কেউ, বলুন আমাকে। অশোকদা, একটা প্রশ্ন করব। সিপিএম এর রাজ্য সম্পাদক তথা এ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী যে মন্তব্য করেছেন মলয় পীঠকে নিয়ে, এবং মলয় পীঠকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন যে গরু পাচারের টাকা, নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছেন, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি তিহার জেলে রয়েছেন, সেই তিহার জেলের কান্ডারি বা তিহার জেলের ভিতরে তিনি রয়েছেন, সেই টাকা ত্রিপুরা রাজ্যে খাটানো হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নামে। এই দাবি কতটা মানবেন আপনি? দেখুন, এটা তো একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। সেই প্রমাণের জন্য ইডি এবং সিবিআই আছে, সে দায়িত্বটা তাদের, সেই দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের, সেই দায়িত্বটা কোনো রাজনৈতিক নেতার নয়, কোনো সাধারণ মানুষের নয়, আমারও নয়, আপনারও নয়। সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না কেন্দ্রীয় সরকার, আমি এইটা অন্তত জোর গলায় বলছি।
না, সিপিএম এর রাজ্য সম্পাদক যে অভিযোগ করছে সেই অভিযোগের তো সারবত্তা রয়েছে, কারণ সিপিএম এর রাজ্য সম্পাদকের অভিযোগ আর শুভেন্দু অধিকারীর অভিযোগ একই তো। আমি তো একই কথা বললাম, অভিযোগ দায়ের করতে পারেন, অভিযোগের তদন্তটা একটা সরকারি সংস্থা করবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। সেই সংস্থা হচ্ছে ইডিআই, সিবিআই বা রাজ্যের কোন সংস্থা, সেই সংস্থা করবে, কোর্ট বিচার করবে। সেটা কোনো রাজনৈতিক দলের সেটা তদন্ত করার অধিকার নেই। অভিযোগ আনতে পারে, কিন্তু তদন্ত করে সেটা কোর্টে যাবে এবং কোর্টের মহামান্য আদালত এবং মহামান্য বিচারক তারা বিচার করবে। এটা কোনো সাধারণ মানুষের কথা। একেবারে ধন্যবাদ অশোক দা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সরাসরি আমরা শুনছিলাম অশোকবাবুর মূল্যবান বক্তব্য। মলয়পীঠ, যে মলয়পীঠ শুধুমাত্র গরু পাচার নয়, তিনি কিন্তু বাংলার নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডির তরফে। জানি না ইডির কি পেয়েছে কি পায়নি সেটাও আজ পর্যন্ত প্রমাণিত নয়, তবে কোনো এক অজ্ঞাত কারণে এই মলয়পীঠরা যে বারবার আস্তানা বদল করে সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগের পরে একের পর এক কর্মকাণ্ড কিন্তু করে যাচ্ছেন মলয়পীঠ। আজকে রাজ্যের বিরোধী দলনেতার পদে বসে তিনি যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি যে অভিযোগ করলেন রাজ্যের একাধিক আমলারা তার সঙ্গে যোগাযোগ রাখছে, সেইটা ত্রিপুরা ভবনের লগবুক দেখলেই বোঝা যাবে, এমনও কিন্তু অভিযোগ করলেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি স্বচ্ছ ভাবমূর্তি তার রয়েছে, কিন্তু আজকের যে এই অভিযোগের পর মলয়পীঠের সম্পর্কে তার কিন্তু খোঁজ নেওয়া, তার দপ্তরের খোঁজ নেওয়া কিন্তু আশু প্রয়োজন। সেই সঙ্গে রাজ্যের বাংলার বিরোধী দলনেতা, তার সঙ্গেও কিন্তু এ রাজ্যের প্রশাসনিক কর্তাদের একটা কথা বলা দরকার। কারণ আমরা জানি বিজেপি সব জায়গায় বলে যে বিজেপি সর্বভারতীয় দল, তাদের গুজরাটে যে কথা তাদের মহারাষ্ট্রেও সেই কথা, তাদের কন্যাকুমারীতেও সেই কথা, তাদের একই স্ট্যান্ড। কিন্তু এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে বা এইসব দুর্নীতিবাজরা যখন রাজ্য বদল করে কোন যুক্তিতে তাদের স্ট্যান্ডটা বারবার বদলে যায় তা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করছে। আমাদের এই প্রতিবেদন আজকের সোশ্যাল মিডিয়ার যুগে বহু বাঙালির বা বাংলার দর্শকদের কাছেও কিন্তু পৌঁছাবে। তারা কিন্তু দেখবে যে একটি যে সর্বভারতীয় রাজনৈতিক দল কিভাবে তারা স্ট্যান্ড চেঞ্জ করে রাজ্য অনুযায়ী। এবার এ রাজ্যের যারা বিজেপি নেতারা রয়েছেন, যাদের ক্লিন ইমেজ রয়েছে, এখন মলয়পীঠের মতো মানুষদের, আমরা বিনিয়োগের কিন্তু একবারও বিরুদ্ধে নই। এ রাজ্যে বিনিয়োগ আসুক, এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে মেডিকেল কলেজ হোক, এ রাজ্যে স্কুল কলেজ হোক, বেসরকারি স্কুল কলেজ হোক, আমরা কিন্তু সেটাই চাই, কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে, স্বচ্ছ মানুষরা। কারণ এই মলয়পীঠরা যদি আগামী দিনে যত শিকড় বিকড় এই ত্রিপুরা রাজ্যে ছড়াবে, বাংলার মতো নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু এ রাজ্যের প্রশাসনকেও তখন মুখ পোড়াতে হবে। এই সাবধানতার বার্তাই শুধু এই অনুষ্ঠান থেকে আমরা দিতে চাই, যে যারা রাজ্যের প্রশাসনিক কর্তারা, যারা মলয়পীঠকে নিয়ে স্বপ্ন দেখছেন, তারা মলয়পীঠের একটু অতীতের কাহিনী জানুন, যে বাংলার ৭,৫০০ শুধুমাত্র অযোগ্য লোকেদের এই মলয়পীঠের মতো লোকেরা চাকরি দিয়েছে বলে অভিযোগ হয়েছে। সেই অভিযোগ হয়তো সবটা প্রমাণিত হয়নি, তবে বাংলায় যে ৭,৫০০ অযোগ্য শিক্ষক চাকরি পেয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় আজকে প্রমাণিত। তাই মলয়পীঠের মতো অভিযুক্তরা তারা যদি রাজ্যে আসে এবং আস্তানা এইভাবে একের পর এক তাদের সাম্রাজ্য তুলে ধরে, তাহলে এ রাজ্যের পরিস্থিতি আগামী দিনে কি হবে আমরা সেটাই ভাবার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের অনুরোধ করছি বা আপনাদের জানাচ্ছি যে মলয়পীঠের এই ব্যাকগ্রাউন্ড কি। এখনকার মতো লাইভ আমি এখানেই শেষ করব। মলয়পীঠের আরো দুর্নীতি নিয়ে আমরা আসবো, যেমন আজকে একটা আভাস দিলাম। শুধুমাত্র বাংলার সরকারকে প্রতারিত তিনি করেননি, তিনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় সরকারকেও প্রতারণা করেছেন। এই লাইভ শেষ করার আগে আরেকবার আমি এ রাজ্যের প্রশাসনিক কর্তা এবং বিজেপি নেতাদের মনে করাচ্ছি, যেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেই মামলা করেছে
বাংলার বিজেপির একজন মুখ সেই মামলা করেছে, প্রায় 1000 কোটি টাকার উপর স্ক্যাম। বিষয়টা তদন্তাধীন, আদালত বিচার করবে, আমার বিচার করার কোনো অধিকারও নেই বা সেই ক্ষমতাও আমার নেই। কিন্তু অভিযোগ আছে, অভিযোগ আপনাদের দলের সতীর্থরাই করছে, আমি এই টেবিলে বসে করছি না। খুব শিগগিরই সেই সমস্ত নথি নিয়ে আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় দর্শকদের সামনে আবার আসব। নমস্কার, শুভরাত্রি।